যেতে গেছে আরো কিছুদিন। সেদিনের পর থেকে জাঙ্গুক আর তেকে চোখের দেখাও দেখতে পায়নি। তে আর পড়তেও যায়নি। ইতিমধ্যে জিমিনও আবার ফিরে এসেছে 2 দিন হলো। কিন্তু জিমিন এসে থেকে এভাবে দেখে ভীষণ অবাক হয়েছে। যে মেয়েটা পড়াশোনা নিয়ে এত সিরিয়াস ছিল সে কিনা পড়তে যাচ্ছে না। তে যে জাঙ্গুক স্যারকে ইগনোর করছে সেটা জিমিন ভালোই বুঝতে পারছে। কারণ কলেজে বাকি সবার ক্লাস করলেও জাঙ্গুক স্যারের ক্লাস তে করে না। কারণ জাঙ্গুক স্যারের ক্লাসের সময় হলেই তে লাইব্রেরিতে গিয়ে বসে থাকে। আর টিউশনে তো যাচ্ছেই না। ওর অনুপস্থিতিতে যে জাঙ্গুক স্যার আর তের মধ্যে সিরিয়াস কিছু হয়েছে সেটা জিমিনের আর বুঝতে বাকি নেই। কিন্তু ও কি করে জানবে যে ওদের মধ্যে কি হয়েছে? কারণ তেকে তো জাঙ্গুক স্যারের ব্যাপারে কিছু বললে এড়িয়ে যাচ্ছে। আর জাঙ্গুক স্যারকে জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। জিমিন যখন এসব ভাবতে ব্যস্ত তখন আরেকজন টিচার্স রুমে বসে রাগে গজগজ করছে। হ্যাঁ, জাঙ্গুক ভীষণ রেগে আছে। কারণ ও আজ তেকে কলেজে দেখেছে, অথচ ওর ক্লাসের সময় ওকে জাঙ্গুক ক্লাসে দেখতে পায়নি। টিউশনেও তো আসছিল না। জাঙ্গুক ভেবেছিল হয়তো তে কলেজেও আসছে না, কিন্তু না, আজ ও সবকিছু স্পষ্ট বুঝতে পারছে। ও তো জানতোই না যে তে এই কিছুদিন টিউশনে না এলেও কলেজে এসেছে। শুধু ওর ক্লাসগুলোই করেনি। রাগে মাথার চুলগুলো খামচে ধরলো জাঙ্গুক। রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। মনে মনে শুধু ভাবতে থাকে, কেন করছে মেয়েটা এরকম? আমার ক্লাস কেন করছে না? এমনকি টিউশনেও আসছে না। তাহলে কি ও আমাকে এড়িয়ে যেতে চাইছে? কিন্তু কেন? সেদিনের ঘটনার জন্য? তাহলে কি আমি সেদিন বেশি বলে ফেলেছি? উফ, কেন যে ভাবছি এই মেয়েটাকে নিয়ে এত বেশি। যা ইচ্ছা করুক, তাতে আমার কি? না, পরে খারাপ রেজাল্ট হলে তো তখন ওর পরিবার, এমনকি অনু যে কিনা ওর পড়াশোনার দায়িত্ব আমাকেই দিয়ে গেছে, সে আমাকেই বলবে আমি ওকে ভালোভাবে গাইড করতে পারিনি। না, ওর সাথে একবার কথা বলতেই হবে। যে ভাবা সেই কাজ। সোজা টিচার্স রুম থেকে বেরিয়ে যায় জাঙ্গুক। উদ্দেশ্য থেকে খোঁজা। হঠাৎ তেদের ক্লাসরুমের পাশ দিয়ে যেতে গিয়ে চোখ পড়ে সেকেন্ড বেঞ্চে বসা তের দিকে। কি সুন্দর মন দিয়ে ক্লাস করছে, কিন্তু এই কদিনে ওর একটাও ক্লাস করেনি। কথাটা ভাবতেই আবারও রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে জাঙ্গুকের। ক্লাস শেষ হতেই যে যার মতো বেরিয়ে যায়। জিমি তো ক্লাসই করেনি, সুগার সাথে ব্যস্ত। তের ক্লাস থেকে পরে নোটস নিয়ে নিবে বলেছে। তে অবশ্য প্রথমে মানা করেছিল, কারণ সামনে এক্সাম, কিন্তু পরে আর জোর করেনি। তে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে আসে। ও আজ একাই বাড়ি ফিরবে, কারণ জিমিন সুগার সাথে বাড়ি যাবে। যদিও সুগা অনেক করে বলেছিল যে কলেজের পর থেকে বাড়ি পৌঁছে দিয়ে তবেই যাবে ওরা, কিন্তু তে রাজি হয়নি। কলেজের গেট পেরিয়ে পায়ে পায়ে এগিয়ে যায় বাস স্ট্যান্ডের দিকে, কিন্তু হঠাৎই হাতে একটা হ্যাচকা টান পড়ে। আগন্তুকটিকে দেখার জন্য সামনে তাকাতেই তে অবাক হয়ে যায়। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, জাঙ্গুক স্যার। পড়ার ঘরটা একটা চেয়ারে বসে আছে তে, আরেকটা চেয়ারে একদম তের মুখোমুখি বসে আছে জাঙ্গুক। আজও সব প্রশ্নের উত্তর চাই। তে একবার জাঙ্গুকের দিকে তাকায়। রাস্তা থেকে হাত ধরে প্রায় জোর করে নিজের গাড়িতে করে তেকে এখানে নিয়ে আসে জাঙ্গুক। তে অনেকবার বারণ করা সত্ত্বেও জাঙ্গুক ওর একটা কথাও শোনেনি। আর যখন থেকে এনেছে তখন থেকে ওকে এভাবে এখানে বসিয়ে রেখে ওর দিকে একভাবে তাকিয়ে আছে। চোখ মুখে রাগ স্পষ্ট। তে বোঝার চেষ্টা করছে এই রাগের কারণ। ও তো সেদিনের পর থেকে জাঙ্গুকের সামনেও আসেনি, তারপরেও এত রাগ কিসের? হঠাৎ সব নীরবতা ভেঙে জাঙ্গুক বলে, পড়তে আসছো না কেন? আর কলেজেও ক্লাস করছো না? ব্যাপার কি তোমার? ফেল করার শখ হয়েছে নাকি? যদি তাই হয়ে থাকে তাহলে মা বাবাকে বলো তোমার পেছনে টাকা খরচ না করতে। তো একবার জাঙ্গুকের দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। আজ অনেকদিন পর ওর বাবার প্রসঙ্গটা উঠেছে। আবারও সেই পুরনো কষ্টটা মনে উকি দিচ্ছে। কিন্তু এখনই এসব নিয়ে মন খারাপ করবে না তে। ওকে এখন এখান থেকে বেরোতে হবে। তাই শান্তভাবেই জবাব দেয়, স্যার আমি আর আপনার কাছে পড়তে চাই না। কথাটা বলেই তে দরজার কাছে চলে আসে, কিন্তু জাঙ্গুক ওকে টেনে দরজার সঙ্গে চেপে ধরে প্রশ্ন করে, কেন কেন চাও না আমার কাছে পড়তে? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। ধীর অথচ তীক্ষ্ণ স্বরে বলে ওঠে তে। তুমি বলতে বাধ্য ড্যামেট, তুমি বলতে বাধ্য। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলে দিই, তোমার ভাই তোমার পড়াশোনার দায়িত্ব আমাকে দিয়ে গেছে। জাঙ্গুক চিৎকার করে বলল। তে জাঙ্গুকের চিৎকারে প্রথমে কিছুটা ভয় পেলেও পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলে ওঠে, না স্যার, আমি বাধ্য নই। আর রইল পরে ইউনু ভাইয়ার কথা, আমি তাকে ঠিক বুঝিয়ে দেব। কি বোঝাবে তুমি? হ্যাঁ, কি বোঝাবে? দেখো, কাল থেকে চুপচাপ পড়তে আসবে আর কলেজেও ক্লাস করবে। আমি চাই না তোমার খারাপ রেজাল্ট হলে কেউ আমাকে দোষ দিক। জাঙ্গুক আদেশের স্বরে বলল, আপনাকে কেউ দোষ দেবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু আই এম সরি, আমি আর পড়তে আসতে পারবো না। কথাটা বলেই তে বেরিয়ে আসতে যায়।
কিন্তু জাঙ্গুক ওকে আরো শক্ত করে চেপে ধরে। তারপর দাঁতে দাঁত চেপে বলে, ও তাহলে তুমি শুনবে না, ঠিক আছে? তাহলে আমি ইউনো আর তোমার ফ্যামিলিকে বলি যে তুমি আমার ক্লাসে সাসপেন্ড হয়েছিলে। তে অবাক, এত কিছুর মাঝেও কি করে মানুষটা পুরনো কথা নিয়ে পড়ে আছে আর ওকে ব্ল্যাকমেল করে চলেছে। তেকে চুপ থাকতে দেখে জাঙ্গুক আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি চাও আমি তোমার বাড়িতে বলি? না, তে আর সহ্য করেনি, বিরক্ত হয়ে উঠেছে রীতিমতো। আজ এটার একটা ব্যবস্থা করতেই হবে। তাই দৃঢ়স্বরে বলে উঠল, বেশ, আপনি বলতে চান তো ঠিক আছে। কবে, কোথায়, কখন বলবেন বলুন। প্রথমে ইউনু ভাইয়াকে বলবেন, নাকি প্রথমে আমার মাকে বলবেন, নাকি দুজনকে একসাথে বলবেন? দেখুন, একসাথে তো বলা সম্ভব নয়, কারণ ইউনু ভাইয়া এখানে নেই। তাহলে এক কাজ করুন, আগে ইউনু ভাইকে ফোন করে বলে দিন, তারপর না হয় আমার বাড়িতে গিয়ে আমার মাকে বলবেন। তারাও জানুক তাদের মেয়ে কলেজে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে কি করে বেড়াচ্ছে। এমনিতেও আমার জন্মের জন্য আমার বাবা আফসোস করেছেন, এবার না হয় আমার মাও আফসোস করবেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলেছে তে। আর জাঙ্গুক হতভম্ব হয়ে দেখে চলেছে এক নতুন থেকে, যে মেয়েটা সারাক্ষণ চুপ থাকতো, তার চোখে মুখে যেন এক প্রতিবাদী সত্তা ফুটে উঠেছে। চোখের দৃষ্টি স্থির, যেখানে অতল সাগরের জল জমে আছে, কিন্তু তারাও যেন স্থির হয়ে আছে, যেন জাঙ্গুকের একটা কথার অপেক্ষায় আছে। হয়তো জাঙ্গুক একটা কথা বললেই তারা তাদের স্থান পরিবর্তন করে চোখ থেকে সোজা গাল বেয়ে চিবুকে নেমে আসবে। তে আবারও বলল, কি হলো স্যার, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আসলে কি জানেন তো, আপনার এই রোজের ব্ল্যাকমেইলিংয়ের ধারা আমি ক্লান্ত। এবার শেষ করুন, বলে দিন সবাইকে গিয়ে আজ এটা শেষ হোক। জাঙ্গুকের যেন আজকের কথাগুলো সোজা বকে লাগছে, অসম্ভব একটা যন্ত্রণা হচ্ছে। সেদিন ক্লাসের ঘটনাতে তো তার কোনো দোষ ছিল না, সেটা তো জাঙ্গুক জানতো, কিন্তু এতদিন শুধুমাত্র তাকে নিজের কথা মানানোর জন্য এই ব্ল্যাকমেলিং। কিন্তু আজ যে সেটা করতে গিয়ে ও নিজেই জড়িয়ে পড়বে সেটা বুঝতে পারেনি। তে আরও কিছু বলতে চাইছিল, কিন্তু হঠাৎই চোখের সামনে সব আবছা হয়ে আসে আর ও ঢলে পড়ে জাঙ্গুকের বুকে। জাঙ্গুক প্রথমটা কিছু বুঝতে না পারলেও পরে বুঝতে পারে তে সেন্সলেস হয়ে গেছেন। কিছু না ভেবেই তাকে কোলে তুলে পাশের ঘরটা নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। বেডসাইড টেবিলে থাকা পানির বোতলটা থেকে পানি নিয়ে তের চোখে মুখে দেয়। তারপর তের গালে হাত দিয়ে বলে, তেও, তেও, দেখো, চোখ খোলো। আমি কিছু বলবো না তোমার বাড়িতে বা ইউনুকে, কেউ আফসোস করবে না, কেউ তোমাকে ভুল বুঝবে না। আরে তুমি তো কোনো ভুলই করনি, তাহলে কেন তোমাকে কেউ ভুল বুঝবে? আমি তো শুধুমাত্র তোমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে তুমি আমার কথা মানো। তেও, শুনতে পাচ্ছ তুমি? চোখ খোলো। জাঙ্গুকের ভীষণ টেনশন হচ্ছে। কি হলো মেয়েটার, অমন করে হঠাৎ সেন্সলেস হয়ে গেল কেন? প্রশ্নগুলো বারবার মাথায় আসছে। আবারও হাতে একটু পানি নিয়ে তের চোখে মুখে দেয়। এবার আস্তে আস্তে চোখ খুলেতে তেকে চোখ খুলতে দেখে জাঙ্গুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তে চোখ খুলে চারিদিকে একবার তাকিয়ে দেখে বোঝার চেষ্টা করে ও আসলে কোথায় আছে। এতদিন পড়তে আসলেও ও পড়ার ঘরের বাইরে এক পাও রাখেনি, আর কদিন আগে শুধু খুঁজে কিচেন অব্দি গেছিল। এছাড়া এই ফ্ল্যাটের আর কোনো রুম সম্পর্কে ওর কোনো ধারণা নেই। সম্পূর্ণ নতুন একটা রুমে নিজেকে আবিষ্কার করে ভীষণ অবাক হতে। তারপরেই ওর চোখ যায় পাশে বসে থাকা জাঙ্গুকের দিকে। একটু ভয় হয়। জাঙ্গুক ওকে জিজ্ঞাসা করে, এখন ঠিক আছো তুমি? তে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে বিছানা থেকে নেমে আসতে চায়, কিন্তু মাথাটা ভার করে আছে। আসলে সেদিন জাঙ্গুকের করা অপমানের পর থেকে তে ভীষণ কেঁদেছিল, আর এই কদিন ভালো করে খাওয়া দাওয়া করেনি। তারপর আজ তাড়াহুড়োতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওর, তাই এখন এত দুর্বল। জাঙ্গুক ওকে ধরে বলল, দেখো, আমার মনে হয় তুমি এখন ঠিক নেই, দাঁড়া আমি ডাক্তারকে কল করছি। বলেই ফোনটা পকেট থেকে বের করে কল করতে যায়, কিন্তু তে ওকে বাধা দিয়ে বলে, না না, এসবের দরকার নেই, আমি বাড়ি যেতে চাই। তখন রাগের মাথায় অনেক কিছু বলে ফেললেও এখন যেন আবার সেই ভয়টা ঘিরে ধরেছে তেকে। চোখে মুখে সেই ভয় আবার ফুটে উঠেছে। জাঙ্গুক কিছুটা বুঝতে পেরে তেকে বলে, দেখো তেও, তোমার শরীরটা ভালো নেই, তোমার একবার ডাক্তার দেখানো দরকার। কিন্তু কে শুনে কার কথা? তে একই বলে আরো চলেছে যে ও বাড়ি যেতে চায়। শেষ পর্যন্ত জাঙ্গুক রাজি হয়, কিন্তু জাঙ্গুক বলে যে তেকেও গাড়ি করে ছেড়ে দিয়ে আসবে। তে প্রথমে নানা করলেও পরে কোনো উপায় না দেখে জাঙ্গুকের সাথে যেতে রাজি হয়। গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে জাঙ্গুক, আর পাশেতে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে চুপটি করে বসে আছে। প্রথমে রেগে জাঙ্গুককে কথা শোনালো, তারপর বাচ্চাদের মতো বাড়ি যাবে বলে জেদ ধরলো, আর এখন শান্ত বাচ্চাদের মতো চুপটি করে বসে আছে। কথাগুলো ভেবেই মুচকি হাসলো জাঙ্গুক। এতদিন শুধু ওকে ভয় পেতেই দেখেছে, কিন্তু আজ একদিনেই কতগুলো রূপ দেখতে পেল তেয়ংয়ের। হঠাৎ
তে লক্ষ্য করে ওরা ওর বাড়ির রাস্তায় যাচ্ছে না, তাই একটু অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কোথায় যাচ্ছেন? এটা তো আমার বাড়ির রাস্তা নয়। জাঙ্গুক কোনো জবাব দেয় না। তে এরপর ওকে একভাবে প্রশ্ন করতেই থাকে, কিন্তু জাঙ্গুকের যেন কোনো যায় আসে না। একটা সময় জাঙ্গুক গাড়িটা দাঁড় করিয়ে তেকে নামতে বলে। তে গাড়ি থেকে নেমে বুঝতে পারে যে ওরা ডাক্তারের কাছে এসেছে। তে বিরক্ত হয়ে তাকায় জাঙ্গুকের দিকে, কিন্তু জাঙ্গুক ওর দিকে না তাকিয়েই ওকে অবাক করে ওর হাত ধরে ভেতরে নিয়ে যায়। ওকে একটা জায়গায় বসিয়ে চেম্বারের ভেতরে ঢুকে যায় জাঙ্গুক। কিছুক্ষণ পর বেরিয়ে এসে তেকে ভেতরে নিয়ে যায়। ভেতরে একটা চেয়ারে তেকে বসিয়ে দিয়ে পাশের চেয়ারটা টেনে বসলো জাঙ্গুক। তারপর সামনে বসে থাকা ব্যক্তিটিকে বলল, এই হলো পেশেন্ট বুগাম আঙ্কেল। জাঙ্গুক থেকে দেখিয়ে বলে, পার্ক বুগাম জাঙ্গুকদের ফ্যামিলি ডক্টর। অনেক বছর ধরে এই মানুষটিকে চেনে জাঙ্গুক, খুব ভালো মনের মানুষ। বুগাম ভালো করে তেকে একবার চেক করে জাঙ্গুককে বলে, ওর প্রেশার ভীষণ লো জাঙ্গুক, খাওয়া দাওয়া ঠিক মতো করে না নাকি? শরীর তো ভীষণ দুর্বল, ওকে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। জাঙ্গুক কথাগুলো শুনে একবার তের দিকে তাকালো। তে চুপচাপ বসে আছে। বুগাম আবার বলে, কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সাথে ভিটামিন, আর ভালোভাবে সময় মতো খাওয়া দাওয়া করো, ঠিক হয়ে যাবে। বলে একটা প্রেসক্রিপশন জাঙ্গুকের হাতে ধরিয়ে দেন। জাঙ্গুক বুগামকে থ্যাংক ইউ বলে তেকে নিয়ে বেরিয়ে আসে। তারপর তেকে গাড়িতে বসিয়ে দিয়ে সামনে ফার্মেসি থেকে প্রেসক্রিপশনে লেখা মেডিসিনগুলো নিয়ে আসে। গাড়িতে বসে জাঙ্গুক থেকে ওর বাড়ির রাস্তা জিজ্ঞাসা করে। তে ভাবে, সত্যি তো, উনি কি করে আমার বাড়ির রাস্তা জানবেন? প্রথমে কেন কথাটা মাথায় আসেনি? তাহলে ওনার গাড়িতে বসতাম না, আর উনি আমাকে ডাক্তারের কাছে আনতেন না। কিন্তু এখন আর কি করার, কথা বাড়িয়ে লাভ নেই। এই ভেবে তে চুপচাপ বাড়ির রাস্তাটা বলে দেয়। এরপর গাড়ি সোজা এসে থামে তের বাড়ির সামনে। তে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যায়। জাঙ্গুকও গাড়ি থেকে নেমে দাঁড়ায়। দুজনে গিয়ে দাঁড়ায় তের বাড়ির মেইন দরজার সামনে। তে এরপর আর কলিং বেলটা বাজাতে পারে না। তখন তো রাগের মাথায় বলে দিয়েছে যে ওর মাকে ইউনু ভাইয়াকে সব বলে দিতে। কিন্তু এখন যদি জাঙ্গুক স্যার সত্যি ভেতরে গিয়ে সব বলে দেয়, তখন কি হবে? এদিকে ও তো জাঙ্গুক স্যারকে চলে যেতেও বলতে পারছে না। টেনশনে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্গুকই কলিং বেলে হাত রাখলো। তারপর কিছুক্ষণ বাদেই দরজাটা খুলে যায়। সামনে তের মা দাঁড়িয়ে। তে ওর মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে টেনশনটা আরো বেড়ে যায়। ওর মা অনেকক্ষণ থেকে ওর জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ থেকেই ফোনেও থেকে পাচ্ছিলেন না বলে টেনশনে ছিল। এখন থেকে সামনে দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন উনি। কিন্তু তের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে ঠিক বোধগম্য করতে পারলেন না উনি। তের সাথে কখনো কোনো ছেলেকে দেখেননি ইয়ঞ্জন। শুধু ছেলে কেন, জিমিন ছাড়া কারোর সাথে যেতে খুব একটা কথা বলে না, তা খুব ভালো করেই জানে ইয়ঞ্জন। তাই আজ হঠাৎ এইভাবে একজন অচেনা কাউকে তের পাশে দেখে বেশ অবাকই হন। কে আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি। মা, উনি আসলে আমি দেওয়াংয়ের কলেজের প্রফেসর, আর সাথে ওকে টিউশনও পড়াই। আর আপনি আমাকে প্লিজ আপনি করে বলবেন না, আপনি আমার গুরুজন। এর কথা শেষ হওয়ার আগে জাঙ্গুক বলে ওঠে, ও তুমি সে জাঙ্গুক, আমাদের ইউনো তোমার কথা অনেক বলেছিল। তোমরা নাকি একই সাথে পড়েছ। দেখো এবার ঠিক আছে তো? আমি কিন্তু তুমি করেই বলেছি। হ্যাঁ, একদম ঠিক আছে। আপনি আমার মায়ের বয়সী, আপনি আমাকে তুই করে বললেও আমার কোনো অসুবিধা নেই। জাঙ্গুক সামান্য হেসে জবাব দেয়, ও মা, দেখো তো তোমাকে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ভেতরে এসো না। না না আন্টি, আজ নয়। আসলে তেয়ংয়ের শরীরটা ভালো ছিল না, তাই ওকে বাড়িতে। জাঙ্গুককে আর কিছু বলতে না দিয়ে তের দুটো হাত ধরে ইয়ঞ্জন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর তে? তুই ঠিক আছিস তো মা? ইয়ঞ্জনের অস্থিরতা দেখে তে কিছু বলতে চায়, কিন্তু তার আগে জাঙ্গুক বলে, না, ও একদম ঠিক নেই আন্টি, ভীষণ দুর্বল হয়ে পড়েছে। খাওয়া দাওয়া হয়তো ঠিক মতো করছে না, যার কারণে প্রেশার লো হয়ে গেছে। এত কিছু বললেও তের সেন্সলেস হওয়ার কথাটা বলেনি জাঙ্গুক। এটা বললে হয়তো ইয়ঞ্জন আরো বেশ চিন্তায় পড়ে যাবেন। বাকি কথাগুলো বলতে চায়নি জাঙ্গুক, কিন্তু ওগুলো না বললে তে ওর মায়ের অজান্তে খাওয়া দাওয়ায় গাফলতি করতাম, আর ওর শরীর আরো অসুস্থ হতো। তাই যতটুকু বলা দরকার ততটুকুই বলেছে জাঙ্গুক। দেখেছো তো, আজ সকালে কত করে বললাম খেয়ে তারপর কলেজে যা, কিন্তু আমার কথা শুনলে তো? এবার কে কষ্ট পাচ্ছে বলো তো? কথা না বলেই তের হাত ধরে ভেতরে নিয়ে গেলেন, আর জাঙ্গুককেও ভেতরে আসার জন্য অনুরোধ করলেন ইয়ঞ্জন। জাঙ্গুক ভেতরে এসে দেখলো ছোটর ওপর বেশ ছিমছাম ঘরখানা। ইয়ঞ্জন জাঙ্গুককে চেয়ারে বসতে বলে তাকে আরেকটা চেয়ারে বসিয়ে দিল। কিচেনে গিয়ে জাঙ্গুকের জন্য এক কাপ চা আর তের জন্য এক গ্লাস শরবত নিয়ে এলো। জাঙ্গুকের হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে তের মুখের কাছে শরবতের গ্লাসটা ধরলেন, কিন্তু তে শরবত দেখে চোখ মুখ কুঁচকে ফেলে।
ওর একদমই এই নুন চিনি মেশানো শরবত পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই। সামনে এমনিতেই জাঙ্গুক স্যার বসে আছেন, তার উপর তো আছেই মায়ের চোখ রাঙানি। আর তের এই এক্সপ্রেশনগুলো লক্ষ্য করছে জাঙ্গুক। থেকে এই বাচ্চাদের মতো মুখ কুচকে শরবত খেতে দেখে হাসি পায় জাঙ্গুকের। ইউনজুন শরবতটা খাওয়াতে খাওয়াতে বললেন, এই খাওয়ার জন্য এত বকতে হয় কি বলবো, একদম কথা শোনে না জানো তো। বাড়িতে তো খাওয়া দাওয়ার কথা ছেড়েই দাও, এখনকার দিনের ছেলে মেয়েরা তো সব বাইরের খাবার খেতে পছন্দ করে, কিন্তু সেটাও ওনার পছন্দ নয়। ওই আমাদের জিমের দয়া যা হোক মাঝে মাঝে জোর করে একটু নিয়ে যায়, আমার কথা তো শুনেই না। এমনকি ওর নানুও কতবার বলেছে খাওয়া দাওয়াটুকু একটু ঠিকঠাক করতে, কিন্তু উনি শুনলে তো। ভাগ্যিস ওর নানু বাড়িতে নেই, পাশের বাড়িতে গেছে একটু, না হলে তের অসুস্থতার কথা শুনলে সারা বাড়ি মাথায় করে তুলতেন। কারো কথা তো শোনে না বাড়িতে, তবে একটু বকে দিও তো। তের ভীষণ বিরক্ত লাগছে। ওর মা এমন ভাবে জাঙ্গুক স্যারের সামনে ওর নালিশ করছে যেন ও কোনো ছোট বাচ্চা, বাড়িতে কোনো বদমাইশি করেছে তাই স্যারের কাছে নালিশ করছে ওর মা। আর কি বললো ওর মা, বকে দিও তো। মা তো আর জানে না যে জাঙ্গুক স্যারকে বকা দেওয়ার জন্য বলতে হয় না, উনি নিজেই একজন ছোটখাটো বকা দেওয়ার স্কুল। শুধু বকা দেওয়ার স্কুল নয়, ব্ল্যাকমেল করারও ওস্তাদ। এসব মনে মনে ভাবছিল তে। হঠাৎ করে জাঙ্গুক প্রশ্ন করে বসে, আর আঙ্কেল উনি টিয়ংকে কিছু বলেন না? বলেন না বোধহয়, কারণ আমি যতটা জানি মেয়েরা সবসময় বাবার আদরের হয়। এই কথাটা বলতে জাঙ্গুকের চোখ যায় তের দিকে। তের চোখ দুটো ছলছল করছে, কিন্তু কেন? ও কি কোনো ভুল কথা বলে ফেলেছে? কিছু জিজ্ঞাসা করার আগেই তে দৌড়ে ওখান থেকে চলে যায়। ইউনজুন ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলেন, আমার মেয়েটার সেই ভাগ্য কোথায়? আই এম সরি আন্টি, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। না না বাবা, তোমার কোনো দোষ নেই, তুমি তো না জেনেই। আসলে ওর বাবা আমাদের সাথে থাকেন না। কথাটা বলতে গিয়ে ইউনজুনের চোখে পানি চলে আসে। জাঙ্গুক আরো কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করতে পারে না, আসছি বলে বেরিয়ে আসে। যদিও ইউনজুন খেয়ে যাবার কথা বলেছিল, কিন্তু জাঙ্গুক বলেছে যে পরে একদিন আসবে। বাড়ি ফেরার পথে সারা রাস্তা অনেক চিন্তা করেছে জাঙ্গুক। হঠাৎই মনে পড়ে যায় যে তে যখন ওর উপর রেখে কথা শোনাচ্ছিল তখন ও বলেছিল যে ওর বাবা ওর জন্মের জন্য আফসোস করেন। তাহলে কি এজন্যই ওর বাবা ওদের সাথে থাকেন না? জানতে হবে, কিন্তু কিভাবে? সামান্য ভাবার পরে জিমিনের কথা মাথায় আসে। জিমিনি পারবে ওর প্রশ্নের সব উত্তর দিতে।